জিনিস সেটা হচ্ছে ভলিউম কন্ট্রাকশনের কিছু কাহিনী। আহ, তো সেটা হচ্ছে গিয়ে মোটামুটি আমরা মনে রাখবো কয়েকটা জিনিস, যে এরকম হচ্ছে গিয়ে আমাদের বক্স, আর এরকম ডট 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 হচ্ছে গিয়ে আমাদের পরিবর্তিত অবস্থা। তো এই যে ছবিগুলো আছে এগুলার মধ্যে কয়েকটা কথা আসে। একটা আসে ভলিউম, তার সাথে হচ্ছে ভলিউম কন্ট্রাকশন, অথবা হচ্ছে ভলিউম হচ্ছে এক্সপ্যানশন হয়। এটি হচ্ছে, আর তার সাথে হচ্ছে গিয়ে হাইপোভলিউম, হাইপার ভলিউম। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা জানবো হচ্ছে গিয়ে চারটা সূত্র। প্রথম কথা হচ্ছে যে যত রকম লস হবে অথবা গেইন হবে সেটা প্রথমে হবে ইসিএফ, মানে হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি এই ইসিএফ এর মধ্যে সব কিছু প্রথমে হবে, দেন আইসিএফ এর মধ্যে হবে। আচ্ছা, এটা হলো প্রথম সূত্র। দেন হচ্ছে গিয়ে আমাদের মুভমেন্ট অফ ওয়াটার ডিপেন্ডস অন, এটা হচ্ছে অসমোটিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, অসমোটিক গ্রেডিয়েন্টের কাহিনীটা হচ্ছে এটা আমরা একটু মনে রাখবো, যে পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাবে। আবারও বলতেছি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বর দিকে যাবে। উদাহরণ দেই। আচ্ছা, ধরি আমার এই যে ইসিএফটা আছে সেটার ঘনত্ব ধরি হচ্ছে গিয়ে 0.9 থাকার কথা ছিল, কিন্তু কোনো কারণে এটা হয়ে গেল 0.7। আর এদিকে আইসিএফ যেটা আছে সেটা 0.9 আগেও ছিল, এখনও আছে। তো এটা যখন 0.7 হয়ে যাবে তখন পানি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব মিলে দুইটা হয়তো বা 0.8-এর মতো তৈরি করার চেষ্টা করবে। এটাই হচ্ছে গিয়ে একটা সূত্র। আচ্ছা, দেন সূত্র হচ্ছে অসমোলারিটি মানেই হচ্ছে সোডিয়াম কনসেন্ট্রেশন, এবং ভলিউম মানেই হচ্ছে বডি সোডিয়াম কন্টেন্ট, মানে পুরা শরীরে কতটুকু সোডিয়াম আছে সেটা মানে হচ্ছে ভলিউম। আর অসমোলারিটি মানে হচ্ছে মেইনলি ইসিএফ এর মধ্যে কতটুকু সোডিয়াম আছে। তো আমরা এটা একটু মনে রাখবো যে ভলিউম মিন্স বডি কন্টেন্ট। এটা হচ্ছে কি আমরা মনে রাখবো হচ্ছে নাভি দিয়ে। না ভি, না মানে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম মানে ভি মানে হচ্ছে ভলিউম। আচ্ছা, প্রথমে আমরা জানবো হচ্ছে আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। তার মানে হচ্ছে ইসিএফ থেকে পানিও বের হয়ে গেছে, লবণও বের হয়েছে। আর পানি লবণ হচ্ছে গিয়ে 0.9% সোডিয়াম ক্লোরাইড, মানে আইসো অসমোটিক লেভেলে বের হয়েছে, যার কারণে তেমন কোনো গ্যাঞ্জাম হয়নি। আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন, এখানে শুধুমাত্র আমাদের ইসিএফ এর ভলিউমটা কমে গেছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশনের ক্ষেত্রে সাধারণত ডায়রিয়া যদি হয়, বার্ন যদি হয়, সিভিয়ার হেমোরেজ যদি হয়, অথবা লস অফ স্মল ইন্টেস্টাইনের মধ্যে যদি হয়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয়। আচ্ছা, লস অফ স্মল ইন্টেস্টিনাল কন্টেন্ট বাই ফিশচুলা, ইলিওস্টোমি অথবা থার্ড স্পেসিং যখন হবে, মানে আলটিমেটলি হচ্ছে যে কোনোভাবে হচ্ছে ইসিএফ এর ভলিউম লস হইলেই আমাদের আলটিমেটলি আইসোসমোটিক ভলিউম কন্ট্রাকশন। আচ্ছা, এই ক্ষেত্রে যে ঘটনাগুলো হবে সেইটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ইসিএফ এর ভলিউম কমে যাবে। আমরা যদি দেখতে পারি এই যে আমাদের ইসিএফ, এই ইসিএফ এর ভলিউম কমে গেছে। দেন এর হচ্ছে গিয়ে অসমোলারিটি যেটা আছে সেটা কোনো চেঞ্জ হবে না, সোডিয়াম কনসেন্ট্রেশন যেটা আছে সেটাও কোনো চেঞ্জ হবে না। আলটিমেটলি হচ্ছে এটা চেঞ্জ না হওয়ার কারণে আইসিএফ এর ভলিউমও কোনো চেঞ্জ হবে না, এবং আলটিমেটলি হচ্ছে টোটাল আইসিএফ এর অসমোলারিটিও চেঞ্জ হবে না। কিন্তু আলটিমেটলি যেহেতু ইসিএফ থেকে বেশ কিছু পানিও বের হয়ে গেছে, লবণও বের হয়ে গেছে, তাই আমরা বলবো হচ্ছে টোটাল বডি সোডিয়াম কন্টেন্টটা হচ্ছে কমে যাবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের আইসো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে কি হাইপার অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। এখানে আমরা একটু খেয়াল রাখি যে আমাদের কিন্তু এইটা ছিল চারকোনা মূল বক্স, এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে একটু। তো উপরের দিকে উঠা মানে হচ্ছে ঘনত্ব বাড়ছে, আবার এদিকেও একটু কমছে, এদিকেও একটু কমছে, তার মানে হচ্ছে পানির পরিমাণ কমছে। তার মানে পানি, শরীরের জিনিসপত্র ঘন হয়ে গেছে কিন্তু আলটিমেটলি হচ্ছে গিয়ে পানি কমে গেছে। মানে পানি বেশি বের হচ্ছে কিন্তু লবণ কমতেছে না, বা হচ্ছে গিয়ে সোডিয়াম লস হচ্ছে গিয়ে লেস দেন ওয়াটার লস, মানে পানি বেশি লস হয়েছে, যেটা হচ্ছে গিয়ে হাইপার অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। মানে এখানে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে ইসিএফ থেকে আলটিমেটলি যখন বেশি পরিমাণে পানি বের হয়ে গেছে, খেয়াল করি ইসিএফ থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে গেছে, সোডিয়াম সেভাবে বের হয়নি, তখন দেখা গেল ইসিএফ এর ঘনত্ব হয়ে গেছে 1.2, কিন্তু আইসিএফ এর ঘনত্ব আছে হচ্ছে গিয়ে কত, ধরি 0.9। তখন আইসিএফ থেকে বা সেল থেকে পানি গিয়ে আলটিমেটলি এসিএফ এর মধ্যে গিয়ে এটা ব্যালেন্স করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে সেটা খুব বেশি বাড়াইতে পারে নাই। আলটিমেটলি সেলের ভিতরে হচ্ছে পানির অভাব দেখা দিছে, এবং আলটিমেটলি হচ্ছে দুইটারই হচ্ছে ঘনত্ব 0.9-এর থেকে বাইরে গেছে। তো তাইলে হচ্ছে কি আমাদের এই হাইপার অসমোটিক ভলিউম কন্ট্রাকশন আমরা কোথায় পাবো? ডায়াবেটিস ইনসিপিটাস এবং হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন,
এক্ষেত্রে পানি বেশি বের হয়ে গেছে, কিন্তু হচ্ছে গিয়ে লবণ বেশি বের হয় নাই। সোয়েটিংয়ের ক্ষেত্রে পানি বেশি বের হয়, লবণ কম বের হয়। ফিভারের ক্ষেত্রেও জ্বর আসলে পানি বেশি বের হয়ে যায়। অসমোটিক ডাইউরেসিস, তার মানে এরা আলটিমেটলি যে কাজটা করবে শরীর থেকে পানি বাইর করে দিচ্ছেন। এবং হচ্ছে ক্রনিক ডায়রিয়া, পানি সব বের হয়ে গেছে, সেভাবে লবণ বের হতে পারে নাই। তার মানে এখানে আলটিমেটলি কি হয়, যে ইসিএফ থেকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, যার কারণে ইসিএফ এর ঘনত্ব বেড়ে যায়। পরে হচ্ছে আইসিএফ থেকে পানি এসে ইসিএফ এ পূরণ করে, দুজনেরই ঘনত্ব দিন শেষে বেড়ে যায়, কিন্তু হচ্ছে গিয়ে আলটিমেটলি দুজনেরই ওয়াটার লস হয়। তো এই ক্ষেত্রে দেখি আমরা প্রথমে ইসিএফ ভলিউম হচ্ছে কমে গেছে। এই যে এটা যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখব হচ্ছে ইসিএফ ভলিউম কমে গেছে, এবং ইসিএফ এর অসমোলারিটি আলটিমেটলি কিন্তু বেড়ে গেছে, যেহেতু পানি বের হয়েছে লবণ বের হয় নাই। আচ্ছা, সোডিয়াম কনসেন্ট্রেশন এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেড়ে গেছে, যেহেতু পানি বেশি বের হয়ে গেছে। আইসিএফ এর ভলিউম সেটা কমে গেছে, কেন? কারণ আইসিএফ থেকে মাল মশলা চলে গেছে হচ্ছে ইসিএফ এর মধ্যে। আচ্ছা, এছাড়াও হচ্ছে গিয়ে আমাদের আইসিএফ এর অসমোলারিটি বেড়ে গেছে। দিন শেষে কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে পানি বেশি বের হয়েছে, কিন্তু লবণ তো কিছু না কিছু বের হয়েছে, দিন শেষে কিছু কিন্তু হচ্ছে সোডিয়াম কিন্তু আমাদের শরীর থেকে কমে যাবে। আচ্ছা, দেন আমরা চলে আসবো হচ্ছে হাইপো অসমোটিক ভলিউম কন্ট্রাকশন। আচ্ছা, হাইপো ভলিউম কন্ট্রাকশন মানেই আমরা কি জানি, সোডিয়াম কমে গেছে। আর হাইপো অসমোটিক মানে হচ্ছে ইসিএফ এ আলটিমেটলি অসমোলারিটি কমে গেছে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সোডিয়াম লস যদি বেশি হয় ওয়াটার লসের থেকে, তখন হচ্ছে এই ঘটনাটা ঘটে। তো কি কাহিনী হইলো, যখন প্রচুর পরিমাণে সোডিয়াম লস হয়, সোডিয়ামের সাথে নিশ্চয়ই শুধু সোডিয়াম হুদায় লস হবে না, তার সাথে হচ্ছে গিয়ে পানিও লস হবে। আচ্ছা, সোডিয়াম লস হইলো। আচ্ছা, সোডিয়াম লসের কারণে আলটিমেটলি পানি যখন এখান থেকে বের হয়ে গেল, আলটিমেটলি এটা তো হচ্ছে আমাদের হাইপো হয়ে গেল। তখন আলটিমেটলি সূত্র অনুযায়ী পানি কিন্তু আমাদের এই যে এখান থেকে আইসিএফ এর মধ্যে যাবে। আলটিমেটলি আইসিএফ এর তখন হচ্ছে আমাদের ভলিউমটাও বাড়াবে, কিন্তু দিন শেষে যেহেতু প্রচুর পরিমাণে সোডিয়াম লস হয়েছে, তার কারণে আইসিএফ এরও ক্ষেত্রে সোডিয়ামের হচ্ছে গিয়ে টান পড়বে। তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি যে ভালো করে, যে আমাদের হাইপোসমোটিক ভলিউম কন্ট্রাকশন কখন হবে বা কোথায় হবে, সেটা যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে কি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি যদি হয়, সুপ্রানাল গ্ল্যান্ড যদি ঠিকমতো কাজ করে, অথবা লুপ ডায়োটিক্স যদি আমরা ইউজ করি, তখন কিন্তু প্রচুর সোডিয়াম বের হয়ে যায়। লুপ ডায়োটিক্সে প্রচুর পরিমাণে সোডিয়াম বের হয়। অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হইলেও শরীরে সোডিয়াম থাকবে না। ঠিক আছে, অ্যালডোস্টেরন না থাকলে শরীরে সোডিয়াম থাকে না, আমরা জানি। অ্যালডোস্টেরন আসে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে। আচ্ছা, ভলিউম ইসিএফ এর ভলিউম কমে যাবে, কমে গেছে, এই কমে গেছে ইসিএফ এর ভলিউম। আচ্ছা, যার কারণে হচ্ছে ইসিএফ এর অসমোলারিটিও কমে যাবে, এবং আলটিমেটলি সোডিয়াম কনসেন্ট্রেশনও হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কমবে। আইসিএফ এর ভলিউমও আলটিমেটলি এই কারণে বেড়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে ইসিএফ থেকে রস চলে গেছে হচ্ছে আইসিএফ এর মধ্যে, যে ভলিউম বাড়ছে। আচ্ছা, আইসিএফ এর অসমোলারিটি হচ্ছে আলটিমেটলি কমে যাবে, কারণ দিন শেষে প্রচুর পরিমাণে সোডিয়াম লস হয়েছে, এবং আলটিমেটলি টোটাল বডি সোডিয়াম কনসেন্ট্রেশনও হচ্ছে গিয়ে কমে গেছে। আচ্ছা, গেল। আচ্ছা, এরপরে আমাদের জিনিস হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি আইসো অসমোটিক ভলিউম এক্সপ্যানশন। কিছুই না, সেটা হচ্ছে যে আমি যদি আইসো অসমোটিক ভলিউম এক্সপ্যানশন মানে হচ্ছে গিয়ে তার মানে সোডিয়াম বাড়ছে। আচ্ছা, আইসোসমোটিক মানে অসমোলারিটি ঠিক আছে। শরীরের মধ্যে যদি আমি স্যালাইন দেই, তাহলে সেটা যেহেতু আইসোটোনিক সলিউশন, সেটা 0.9% সোডিয়াম ক্লোরাইড যদি দিই, তাহলে সেটা ইসিএফ এর মধ্যে থাকবে, আলটিমেটলি ভলিউমটা হচ্ছে গিয়ে বাড়ায় দিবে। আচ্ছা, এটা সহজ জিনিস। সেখানে ইনফিউশন অফ এটা হচ্ছে আইসোটোনিক সোডিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে ইসিএফ ভলিউম বাড়বে, ইসিএফ অসমোলারিটি চেঞ্জ হবে না, সোডিয়াম কনসেন্ট্রেশন নট পরিমাণ, কনসেন্ট্রেশন ঘনত্ব নট চেঞ্জ, আইসিএফ ভলিউম নট চেঞ্জ, আইসিএফ কনসেন্ট্রেশন নট চেঞ্জ, কিন্তু টোটাল বডি সোডিয়াম কন্টেন্ট কী হবে, বেড়ে যাবে। আইসো অসমোটিক মানে অসমোলারিটি কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ভলিউম এক্সপেনশন মানে সোডিয়াম বাড়ছে। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের হাইপার অসমোটিক। ভালো করে খেয়াল করি, নাম হচ্ছে কি আমাদের হাইপার অসমোটিক ভলিউম এক্সপেনশন। দেখি আমরা খুব ভালো করে খেয়াল করি যে এখানে হচ্ছে কি আলটিমেটলি ভলিউমও হচ্ছে গিয়ে বাড়ছে, এবং আমাদের ঘনত্ব হচ্ছে লবণের পরিমাণও হচ্ছে গিয়ে বাড়ছে। আচ্ছা, ধরি আমাদের নর্মালি 0.9% সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরের মধ্যে আইসোটোনিক। এখন যদি আমি 3% সোডিয়াম ক্লোরাইড বাইরে দিই, ইসিএফ এর মধ্যে দিই, তাহলে ইসিএফ এর পানিতে কি বাড়লো, লবণ বাড়লো।
আচ্ছা, যখন এখানে লবণের ঘনত্ব বেড়ে গেল তখন তো আইসিএফ এর থেকে সেটার ঘনত্ব বেশি, তাহলে আইসিএফ থেকে পানি কই দৌড় মারবে, সেটা হচ্ছে ইসিএফ এর দিকে দৌড় মারবে। তাহলে ইসিএফ এ আলটিমেটলি হচ্ছে গিয়ে আমাদের ভলিউমটাও বেড়ে গেল, এই যে ভলিউম বেড়ে গেল, এবং আলটিমেটলি ঘনত্ব কিন্তু দিন শেষে কিন্তু তার বাড়বে। এটা হইতে পারে হাই সোডিয়াম ক্লোরাইড ইনটেকের ক্ষেত্রে। আচ্ছা, এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি যে কেউ যদি হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড খায়, অথবা কারো যদি কোন সিনড্রোম হয়, খেয়াল করি কোন সিনড্রোম, অথবা কারো যদি কুশিং সিনড্রোম হয়। কোন সিনড্রোমের ক্ষেত্রে কি হয় যে আমাদের সুপ্রানাল গ্ল্যান্ড থেকে হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরন বেশি সিক্রেশন হয়। তো অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে বডিতে সোডিয়াম ধরে রাখা। তো আলটিমেটলি এটা বেশি করে সোডিয়াম ধরে রাখবে, ফলে হচ্ছে শরীর ফুলে যাবে, কেননা হচ্ছে ইসিএফ এর মধ্যে বাইরা আলটিমেটলি ভলিউমটাও বাড়বে, সোডিয়াম কনসেন্ট্রেশনও বাড়বে। আরেকটা হচ্ছে কুশিং সিনড্রোম, সেখানে কি হয় অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বাড়বে, যার কারণে কর্টিসল বেশি রিলিজ হবে, আর কর্টিসল হচ্ছে কি ওয়াটার ড্র করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখানে আমরা দেখবো যে হাই সোডিয়াম ক্লোরাইড ইনটেক কোন সিনড্রোম, কুশিং সিনড্রোমের ক্ষেত্রে এটা হবে, এবং ইফেক্টের ক্ষেত্রে ইসিএফ ভলিউম বাড়বে, ইসিএফ অসমোলারিটি হচ্ছে বাড়বে, সোডিয়াম কনসেন্ট্রেশনও হচ্ছে গিয়ে বাড়তেছে, আইসিএফ ভলিউম হচ্ছে কমে যাচ্ছে, কারণ হচ্ছে পানি টান মারতেছে, আইসিএফ অসমোলারিটিও দিন শেষে বাড়তেছে, এবং টোটাল বডি সোডিয়াম কন্টেন্টও হচ্ছে গিয়ে বেড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, সবার শেষে হচ্ছে গিয়ে আমাদের হাইপো অসমোটিক ভলিউম এক্সপ্যানশন। কাহিনী হচ্ছে যেখানে আমি পানি নিছি, সোডিয়াম নিছি, কিন্তু দিন শেষে হচ্ছে গিয়ে আমি পানি বেশি নিয়ে ফেলছি। তো যার কারণে যেটা হবে যে যদি আমার ইসিএফ এর মধ্যে পানি বেশি নেওয়া হয়ে যায়, আলটিমেটলি সোডিয়ামও নিলাম, তো কিছু না কিছু পানি শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে আইসিএফ এর মধ্যে যাবে, এবং সেটার ভলিউমও আমাদের এক্সপেনশন করবে। এটা সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে গিয়ে হাইপো অসমোটিক, অসমোলারিটি কমে গেছে, ভলিউম এক্সপেনশন, মানে হচ্ছে গিয়ে আলটিমেটলি সোডিয়ামের পরিমাণ কিন্তু বাড়ছে, কিন্তু তার থেকে পানি বেশি বাড়ছে। এটি একটু ব্যতিক্রম, হাইপো অসমোটিক ভলিউম এক্সপেনশন SIADH এর ক্ষেত্রে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে গেমটা যেটা হয় সেটা হচ্ছে যদি আমাদের কারো SIADH মানে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এজিস সিক্রেশন হয়, অথবা এক্সেস ওয়াটার যদি ইনটেক করে, তাহলে এক্সেসিভ ওয়াটার তো আলটিমেটলি প্রথমে কোথায় যাবে, ইসিএফ এর মধ্যে যাবে, এবং আলটিমেটলি সেটা ঝামেলা করবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর হইলো, অথবা কাউকে যদি আমি হাইপোটোনিক ফ্লুইড ইনফিউশন করি, মানে হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইডের জায়গায় 0.35% সোডিয়াম ক্লোরাইড দিলাম, অথবা হচ্ছে হাইপো অ্যালবুমিনিয়া ডিউ টু এনি কজ, মানে তার শরীর থেকে অ্যালবুমিন করে গেল, তাহলে আলটিমেটলি দিন শেষে ইসিএফ এর ভলিউম হচ্ছে বাড়বে, যেটা আমরা ছবিতে দেখে আসছিলাম যে এই যে ইসিএফ এর ভলিউম হচ্ছে গিয়ে বাড়ছে। ওকে, দেন হচ্ছে ইসিএফ অসমোলারিটি কিন্তু কমবে, কেননা পানির পরিমাণ বাড়ছে হচ্ছে এখানে বেশি, সোডিয়াম কনসেন্ট্রেশনও হচ্ছে এখানে কমে যাবে, আইসিএফ এর ভলিউমও হচ্ছে কিন্তু এখানে বেড়ে যাবে। এটা কিন্তু মনে রাখবো যে আইসিএফ এর ভলিউম কেন বাড়ছে, কারণ অতিরিক্ত পানি আমি নিছি, তার কারণে আইসিএফ এর অসমোলারিটি কমে গেছে, কিন্তু টোটাল বডি সোডিয়াম কনসেন্ট্রেশন কিন্তু বাড়তেছে। এটা সবচেয়ে ব্যতিক্রম, এটা একটু বারবার দেখতে হবে।